প্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে সুস্থ আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় প্রাণীবিদ্যা। প্রোগ্রাম সম্মান তৃতীয় বর্ষ। কোর্স কোড 233107। কোর্সের নাম ডেভেলপমেন্টাল বায়োলজি ও ইথোলজি। আজকে লেকচার নাম্বার 15। লেকচার শিরোনাম অপত্য লালন, প্রাণীদের পারস্পরিক যোগাযোগ, অভিপ্রয়াণ আচরণ। আমি তোমাদের সাথে আছি নাজমাতুস সাকিবা, সহকারী অধ্যাপক, প্রাণীবিদ্যা, সরকারি বিএম কলেজ, বরিশাল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ এবং আরেকটি ছবি দেখতে পাচ্ছ, পাশাপাশি দুটি ছবি, যেখানে আমরা বিভিন্ন রকম প্রাণীর, এখানে প্রাণীর এই যে বাচ্চাকে লালন পালন, অপত্য লালন সম্বন্ধে দেখতে পাচ্ছি। বিভিন্ন প্রাণীর বিভিন্ন রকমের আচরণ সম্পর্কে এখানে আমরা দেখতে পাচ্ছি। এ থেকে আমরা বুঝতে পারছি যে আজকে আমরা যে বিষয়গুলো শিখবো তা হচ্ছে মাছের অপত্য লালন সম্পর্কে জানতে পারবো, উভচরের অপত্য লালন সম্পর্কে জানতে পারবে, ইকো লোকেশন কি, বাদুড়ের চলার ক্ষেত্রে প্রতিক্রিয়া জানতে পারবে, বিভিন্ন প্রকার যোগাযোগ সম্পর্কে জানতে পারবে, বিভিন্ন প্রকার ফেরোমন বর্ণনা করতে পারবে, মাছের বিভিন্ন প্রকার অভিপ্রয়াণ জানতে পারবে, জৈবিক ঘড়ি কি তা ব্যাখ্যা করতে পারবে। মাছের অপত্য লালন। অপত্য লালন মূলত পিতামাতা কর্তৃক সন্তান বা ডিম এর রক্ষণাবেক্ষণ এবং লালন পালন এই প্রক্রিয়াটি বোঝানো হয়। মাছের অপত্য লালন করতে এক্ষেত্রে মূলত পিতামাতা কর্তৃক ডিম এবং শিশু সন্তানের রক্ষণাবেক্ষণ বা লালন পালন করার প্রক্রিয়াটি অপত্য লালন বলে। ডিম পাড়ার স্থান নির্বাচন। এক্ষেত্রে অপত্য লালনের ক্ষেত্রে মাছেরা বেশ কিছু স্থান নির্বাচন করে যে কোন প্রাণী কোন পরিবেশে ডিম পারবে, পারলে তার বাচ্চা টিকে থাকবে, প্রাকৃতিক পরিবেশে দীর্ঘদিন বেঁচে থাকতে পারবে, পূর্ণাঙ্গ অবস্থায় সুস্থভাবে বেঁচে থাকতে পারবে, সেজন্য তাদের ডিম পাড়ার স্থান নির্বাচন একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সেক্ষেত্রে মাছ ছাড়া অন্যান্য প্রাণীরও এভাবে অপত্য লালন আমরা দেখতে পাই। মানুষ সহ বিভিন্ন প্রাণী, স্তন্যপায়ী প্রাণীর জন্মদাতা তাদের সন্তানের দেখভালের জন্য প্রচুর সময় ব্যয় করে এবং প্রচেষ্টা চালায়। প্রাণীদের মধ্যে গন্ডা গন্ডা এমন উদাহরণ খুঁজে পাওয়া যায়, যেমন সমুদ্রের আর্চিনের ক্ষেত্রে সমুদ্রের পানিতে এদের লক্ষ লক্ষ শুক্রাণু ও ডিম্বাণু এসে বেড়ায়। এদের কম সংখ্যক নিষিক্ত ডিম বেঁচে থেকে জীবন প্রবাহ করতে সক্ষম হয়। এছাড়াও আমরা দেখতে পারি যে অনেক প্রাণী আছে একটু অগ্রবর্তী হয়ে সদ্য ফুটে বাচ্চা বের হওয়ার প্রতি খুবই যত্নবান হয়। সঞ্চিত কুসুম নিঃশেষিত হওয়ার পর বাচ্চাদের বর্ধন অক্ষুণ্ণ রাখতে তারা খাদ্যের যোগান নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থায় আশ্রয় নেয়। উদাহরণস্বরূপ বলা যায়, স্ত্রী পোলতা মাছ সুড়ঙ্গ তৈরি করে, তার মাধ্যমে দীর্ঘ শিংযুক্ত ঘাস ফড়িং এনে জমা রাখে, মেরে না ফেলে ফুল ফুটিয়ে ঘাস ফড়িং গুলোকে অবচেতন অবস্থায় রাখে, যাতে এগুলো পরবর্তীতে ওর বাচ্চারা খেতে পারে। স্তন্যপায়ীর মধ্যে সাধারণত একটু বেশি সময় ধরে বাচ্চাদের কোলে পিঠে করে বহন করে এবং যতদিন না তারা নিজেদের আত্মরক্ষায় স্বাবলম্বী হয় ততদিন পর্যন্ত অব্যাহত থাকে। অম্লযুক্ত স্তন্যপায়ীর মধ্যে ইঁদুররা তাদের বাচ্চাদের মায়ের পেটে প্রায় 3 সপ্তাহ ধরে রাখে। হাতি মানুষ মাসের পর মাস বাচ্চাদের পূর্ণ বর্ধনের জন্য পেটে ধারণ করে। আফ্রিকার হ্রদে অধিকাংশ হ্যাপ্লোক্রোমিস নামক
সিকলিড বা সিসলিড মাছেরা স্ত্রী সদস্য মুখের মধ্যে নিষিক্ত ডিম বহন করে। পরবর্তীতে মায়ের মুখের মধ্যে বাচ্চারা নিরাপদ আশ্রয় খুঁজে পায়। মাছের পোনা মায়ের ধারে কাছে ঘুরে বেড়ায় এবং বিপদ দেখলেই মায়ের মুখে ঢুকে পড়ে। ফ্রগ বা ব্যাং টোডস তাদের বিশেষ গর্ত বর্ধিষ্ণু বাচ্চাদের ধরে রাখে। ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পর বা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর অনেক প্রজাতি প্রাণী দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছর খানেক খাদ্য দিয়ে রক্ষণাবেক্ষণ করে, প্রতিকূল তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার মাধ্যমে, শত্রুর হাত থেকে রক্ষার মাধ্যমে বাচ্চাদের লালন পালন করে। দিনের বেলায় অনেক ছোট পাখি তাদের বাচ্চাকে ঘন্টায় গড়ে 4 থেকে 12 ঘন্টা খাওয়ায়। বাচ্চার খাবার জোগান করতে মা পাখিকে অনেক দিন গড়ে প্রায় 100 বার খেতে হয়। স্তন্যপায়ী প্রাণীদের মায়েদের বেলায় অতিরিক্ত সমস্যা হলো তারা যা খায় শিশুরা তা সরাসরি খেতে পারে না। মায়ের খাবার থেকে দুধ তৈরি হলে কেবল বাচ্চারা তা খেতে পারে। এজন্য দুগ্ধদানকারী মাকে স্বাভাবিকের চেয়ে বেশি খেতে হয়। সন্তান প্রসবের পর থেকে একটি ধূসর মা সিলকে প্রায় 17 থেকে 18 দিন বাচ্চাকে দুধ পান করাতে হয়। এ সময় সন্তানের ওজন প্রায় 3 গুণ বেড়ে গিয়ে 50 কেজি হয়, যা দেখতে প্রায় পিপার মতো, পিপা শেপ হয় এবং মায়ের খাবার যোগান দিতে দিতে মায়ের ওজন বহুলাংশে হারায়। স্তন্যপায়ীদের মধ্যে মাকে সন্তানের প্রতি বেশি যত্ন নিতে দেখা যায়। যদিও এক্ষেত্রে প্রজাতিভেদে অন্যরাও বাচ্চাদের দেখভাল করে, তবে ম্যামাসদের মধ্যে পিতামাতা এবং রেসার্চ বানর, এমনকি বিশেষ কখনো কখনো সম্বন্ধবিহীন প্রাণীরাও বাচ্চাদের দেখাশোনার দায়িত্ব পালন করে। মানুষের ক্ষেত্রে পিতামাতা উভয়ই সন্তানের দেখভাল ও যত্ন করে। এটাই স্বাভাবিক ও বাঞ্ছিত, তবে অধিকাংশ প্রাণীতেই কেবল মাই বাৎসল্য আচরণ করে। তবে কিছু কিছু ক্ষেত্রে আবার পিতাও গুরুদায়িত্ব পালন করে, যেমন আমরা স্টিকর বাকি মাছের ক্ষেত্রে দেখেছি। এবং মাছের বাৎসল্য আচরণের ভিতরে আমরা ডিম পাড়ার স্থান নির্বাচনের ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু মাছ ডিম পাড়ার জন্য স্থান নির্বাচন করে। কতক অ্যানাড্রোমাস মাছ ডিম পাড়ার পূর্বে সমুদ্র থেকে নদীর স্বাদু পানিতে চলে আসে। অ্যানাড্রোমাস মাছ মূলত লবণাক্ত পানি থেকে স্বাদু পানিতে আসে, যারা তাদেরকে অ্যানাড্রোমাস বলা হয়। এরা ডিম পাড়ার সময় মূলত সাগর থেকে নদীতে আসে। অনুরূপভাবে ক্যাটাড্রোমাস মাছ যেমন স্বাদু পানির ইল, এরা ডিম পাড়ার জন্য নদী থেকে সাগরে চলে যায়। অ্যানাড্রোমাসের মধ্যে আছে মূলত ইলিশ মাছ, পেট্রোবাইজন এবং স্যালমন। এগুলো মূলত ডিম পাড়ার জন্য স্বাদু পানিতে আসে, সাগর থেকে স্বাদু পানিতে আসে, এদের বলা হয় অ্যানাড্রোমাস। ক্যাটাড্রোমাস হচ্ছে স্বাদু পানির ইল, উরুকু মাছ, এক্সোসিটাস যাকে আমরা বলি, এবং কার্প জাতীয় মাছ। এরা মূলত ডিমগুলো জলজ উদ্ভিদের উপর ভাসে, শক্ত আবরকের সাথে ডিমগুলো আটকে থাকে এবং জলজ উদ্ভিদের সাথে ভাসে। এই ইল মাছকে মূলত স্বাদু পানির ইল, এরা ডিম পাড়ার জন্য নদী হতে সমুদ্রে। বাসা নির্মাণের ক্ষেত্রে অসংখ্য মাছ ডিম পাড়ার পূর্বে বাসা তৈরি করে। বাসা প্রস্তুতের কতক মাছের তালিকা হলো গিয়ে বেলোনিটা সিগনাটা, তারপরে বেটা স্প্লিনডেন্স, পলিশা ফেসিয়াটাস, পলিশা লেটিয়া, লালিয়া, পলিশা লেবিওসা। এই সমস্ত মাছসমূহ মূলত বাসা নির্মাণ করে। বাসা প্রস্তুতকারী মাছ দুই ধরনের হয়। এক ধরনের মাছ বাসা নির্মাণ করে কিন্তু তারা বাসা পাহারা দেয় না, অর্থাৎ ডিম পাড়ার পর বাসা পরিত্যাগ করে, যেমন পেট্রোমাইজন, অনকোরহিনকাস। এগুলো হচ্ছে বাসা নির্মাণ করে চলে যায়, ডিম পাড়ার পর বাসা পরিত্যাগ করে। অন্য ধরনের মাছ বাসা তৈরি করে ডিম ফুটে বাচ্চা পূর্ণাঙ্গ প্রাপ্ত না হওয়া পর্যন্ত পরিত্যাগ করে না, যেমন লিপোমিস,
এমিয়া, এই সমস্ত মাছ সম্পদ। সানফিশ, সিসলিড, ইথোকোস্টামা ইত্যাদি পুরুষ সদস্য মাটি বা কর্দমুক্ত বালিতে গোলাকার গর্ত খনন করে, পরে স্ত্রী সদস্য তাতে ডিম পারে। ডিম ফুটে পোনা না হওয়া পর্যন্ত পুরুষ সদস্য ওই বাসার নিকটে উপস্থিত থেকে কড়া পাহারা দেয়। ইউকেলিয়া এবং গ্যাস্টেরোস্টিয়াস, ইউকেলিয়া এবং গ্যাস্টেরোস্টিয়াস মাছ জলজ উদ্ভিদের ডালপালা দিয়ে বাসা তৈরি করে। এদের পুরুষ সদস্য জলজ আগাছা সংগ্রহ এবং তাদের বৃক্ষ থেকে নিঃসৃত রস থেকে আগাছাগুলো একত্রে জড়ো করে বাসা নির্মাণের পর পুরুষ সদস্য সুড়ঙ্গ কেটে বাসা থেকে বের হয়ে যায়। পরে ওই পথে স্ত্রী সদস্য ভিতরে প্রবেশ করে ডিম পাড়ার জন্য বাসা ত্যাগ করে। ডিম পাড়ার পর বাসা ত্যাগ করে। তবে পুরুষ সদস্যটি পরিস্ফুটনের পূর্ব পর্যন্ত বাসাটিকে পাহারা দিয়ে রাখে। পোটোপ্টেরাস ও লেপিডোসাইরেন মাটিতে গর্ত করে গভীর গর্ত খনন করে তাতে ডিম পারে এবং পরিস্ফুটন সম্পন্ন না হওয়া পর্যন্ত পুরুষ সদস্য বাসা রক্ষণাবেক্ষণের দায়িত্বে পালন করে। বাসা নির্মাণের যে দুটি ধরন বলেছি, যে এক ধরনের মাছ ডিম পারে বাসা প্রয়োগ করে, আর এক ধরনের মাছ বাসাতে ডিম ফুটে না যাওয়া পর্যন্ত ওরা ওখানে অবস্থান করে। যারা বাসা নির্মাণ করে না, কিছু কিছু মাছ ডিম জলজ উদ্ভিদের মাঝে ছড়ানো থাকে। আবার কতক মাছ আছে যাদের ডিমগুলো ছোট ছোট নুড়ি পাথর বালুকণায় ছড়িয়ে থাকে। আবার কতক মাছ ডিম রৌদ্রের মধ্যে ফিতার মধ্যে সীমাবদ্ধ। যারা ডিম নির্মাণ করে না, কিছু কিছু মাছ আছে যারা এরা মাঝে মাঝে ছড়ানো অবস্থায় থাকে। এক্ষেত্রে ডিম ও পোনা রক্ষণাবেক্ষণের জন্য মাছ বিভিন্ন উপায় অবলম্বন করে। এখানে মাছের ডিম ও পোনা রক্ষণাবেক্ষণের বিভিন্ন পদ্ধতি সম্বন্ধে আমরা আলোচনা করব। এগুলা এই যে ডিম রক্ষণাবেক্ষণের জন্য এটা হিপোক্যাম্পাস, এই মাছটি পেটে ডিম বহন করে। এই মাছগুলো মুখের ভিতরে ডিম বহন করে। আর এই মাছটি মূলত বাচ্চাকে ডিম পাড়ার জন্য বাসা তৈরি করে এবং স্টিকলব্যাক মাছ যা দীর্ঘদিন পর্যন্ত বাচ্চাকে সে বড় হওয়া না হওয়া পর্যন্ত পাহারা দেয় এবং অক্সিজেন সাপ্লাই, এই কাজগুলো স্টিকলব্যাক মাছ করে থাকে। এখানেও একটি বাচ্চার অপত্য লালন, এটাও একটি বাচ্চার মাছের অপত্য লালন এর ছবি দেওয়া হয়েছে। এই মাছগুলো এই বাচ্চার বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো অবস্থায় আছে, এগুলোকে দেখাশোনা করে। এখানে বেশ কিছু মাছ আছে, যেমন এই যে ব্রুট ফিশ, যেটাকে আমরা বললাম, এটা নাম হচ্ছে ব্রুট থলি গঠন করে হিপোক্যাম্পাস। হিপোক্যাম্পাস সিংনেথাস নামক পাইপ ফিশের সিংনেথাস নামক পাইপ ফিশ, এরা স্ত্রী সদস্যরা পুরুষের ব্রুট থলিতে ডিম পারে এবং এই থলির মধ্যে ডিমগুলো পরিস্ফুটন ঘটে। মূলত পুরুষের থলির মধ্যে স্ত্রী সদস্যগুলো ডিম পারে এবং মুখগহ্বরের ডিম ও পোনা সংরক্ষণ। অনেক মাছ মুখগহ্বরের মধ্যে নিষিক্ত ডিম্বাণু পরিস্ফুটন করে। সিসলিড এর স্ত্রী সদস্য মুখের মধ্যে ডিম বহন করে। সিসলিডের স্ত্রী সদস্যরা, এই যে সিসিলিড এর স্ত্রী সদস্যরা মুখের মধ্যে ডিম বহন করে, আর এরা মুখগহ্বরের মধ্যে নিষিক্ত ডিম্বাণুকে পরিস্ফুটন ঘটে থাকে। এটা হচ্ছে ওভিপোজিটর বা ঝিনুকের, এই যে ঝিনুক, এই ঝিনুকের ম্যান্টল গহ্বরে ডিম সংরক্ষণ করে রাখে। মূলত সিপ্রিনিডি গোত্রভুক্ত এই প্রাণীটি সিপ্রিনিডি গোত্রভুক্ত ইউরোপীয় বিটারলিং নামক মাছ স্বাদু পানির ঝিনুকের ম্যান্টল গহ্বরে ডিম পারে এবং ডিম পাড়ার পর স্ত্রী মাছের ডিম্ব নালী লম্বা হয় এবং একটি দীর্ঘ নালী গঠন করে, যাকে বলা হয় ওভিপোজিটর। ডিম্ব নালী লম্বা হয় এবং এটাকে বলা হয় ওভিপোজিটর। এই নালী ঝিনুকের ম্যান্টল গহ্বরে প্রবেশ করে। এই ওভিপোজিটর গুলো, এখানে ওভিপোজিটর দেখানো হয়েছে ডিম্ব নালীগুলো ঝিনুকের ম্যান্টল গহ্বর। এই ওভিপোজিটরটি ঝিনুকের নালী ম্যান্টল গহ্বরের মধ্যে প্রবেশ করে, সেখানে ওরা ডিম পারে। এছাড়াও পলিসা গুনেলাস নামক বাটারফিশের ডিমগুলো একত্রে জমা হয়ে একটি গোলাকার বল তৈরি করে, যা পিতামাতা ডিমের চারিদিকে
পেঁচিয়ে থাকে, ডিমগুলোকে পাহারা দেয়। জরায়ুজ পরিস্ফুটন, এক্ষেত্রে মূলত ভিভিপারাস মাছের মধ্যে অপত্য লালনের চরম উৎকর্ষতা লক্ষণীয়। এক্ষেত্রে স্ত্রী মাছের ডিম্বনালীর মধ্যে ডিম ফুটে পোনা বের হয়। অধিকাংশ ক্ষেত্রে ইয়ক থলি অমরা গঠনের মাধ্যমে পুষ্টি সরবরাহে নিশ্চিত থাকে। এরকমের মাছ হচ্ছে এই মাছটি, এরা হচ্ছে ওভিপোজিটর এবং উদরের ডিম পরিস্ফুটন ও ইয়কথলির মাধ্যমে এরা অমরা গঠন করে। এটা মূলত এই ডিমগুলো এই মাছের ডিম পাড়া এবং ডিমকে পরিচর্যা করা, এখানে ডিমগুলোকে আস্তে আস্তে বর্ধনের ক্ষেত্রে এটি দেখানো হয়েছে ছবির মাধ্যমে। এখানে ওভিপোজিটর ভিভিপ্যারাস ভিভিপ্যারিটি মাছ যেগুলো, যে ডিমগুলো পেটের মধ্যেই পরিস্ফুটন ও ইয়কথলির মাধ্যমে অমরা গঠন করে, ভিভিপ্যারিটি। এটা হচ্ছে মেল সানফিশ গার্ডিয়ান এগ। এই মাছগুলো, এই ডিমগুলো, এই মাছ মেল সানফিশ গুলো এই ডিম ত্যাগ করে পাখির বাসা, মাছের বাসার মধ্যে। এটা হচ্ছে একটা হিপোক্যাম্পাস। এই হিপোক্যাম্পাসের স্ত্রী সদস্যরা পুরুষ সদস্যদের পেটে ডিমগুলো রাখে, এখানে সেটি দেখানো হয়েছে। এই মাছটিও বিভিন্ন জায়গায় ডিম পেড়েছে এবং তার রক্ষণাবেক্ষণের দায়িত্বে পালন করছে। এই মাছ মূলত মুখের ভিতরে যে ডিমগুলোকে রক্ষণাবেক্ষণ এবং পুষ্টি সরবরাহ করে। এই মাছটিও অপত্য লালনের মাধ্যমে তার বাচ্চাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছে। এটা মূলত স্টিকেলব্যাক মাছের প্রজননকালীন আচরণের বা রক্ষণাবেক্ষণ, ডিম রক্ষণাবেক্ষণের এবং বংশধর রক্ষার ক্ষেত্রে মাছের ভূমিকা এখানে দেখানো হয়েছে। এবার আমরা একটা ভিডিওর মাধ্যমে দেখব যে স্টিকেলব্যাক মাছ কিভাবে তার অপত্য লালন প্রদর্শন করে। স্টিকেলব্যাক মাছের অপত্য লালন এখানে আমরা দেখব যে মাছটি কিভাবে বাচ্চাকে অক্সিজেনের সাপ্লাই দেওয়ার জন্য ঘরের চারিদিকে বাতাস বা পাখা লাড়িয়ে তার অপত্য লালন প্রদর্শন করছে। এভাবে কাছে গিয়ে বারবার সে পাখা নাড়ায় এবং ভিতরে অক্সিজেনের সাপ্লাই দিয়ে বাচ্চাদের পুষ্টির এবং অক্সিজেনের চাহিদা ঘাটতি পূরণ করে। এবং এভাবে সে বাসার চারিদিকে আশেপাশে বিভিন্ন শত্রুর আক্রমণ প্রতিহত করার জন্য সর্বদা চারিদিকে ঘুরে বেড়ায় এবং তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে। এটি স্টিকেলব্যাক মাছের একটা প্যারেন্টাল কেয়ারের একটি অনন্য বৈশিষ্ট্য, অনন্য দৃষ্টান্ত, যে মাছ শুধুমাত্র ডিম পাড়া এবং নিষেক ঘটানোই তার মূল কাজ না, সে বাচ্চাদের পরিচর্যার জন্য এটিকে সর্বদা রক্ষণাবেক্ষণ করে এবং সে কিছুক্ষণ পর পরই বাচ্চাদের দেখাশোনা করে, তাদের বাতাস অক্সিজেন সাপ্লাইয়ের জন্য পাখা নাড়িয়ে বাতাসের সৃষ্টি করে। এভাবে তারা দেখাশোনার কাজটি সম্পন্ন করে। আমরা এবার দেখব যে ব্যাঙের অপত্য লালন। ব্যাঙ বা উভচরের অপত্য লালন উভচরের অপত্য লালনে এই যে দেখা যায় যে ব্যাঙ তার ডিমগুলোর উপরে অবস্থান করছে এবং পিঠের উপরে সে
ডিম বহন করছে, এই পিঠে ডিম বহন করছে এবং এখানে ব্যাঙ তার বাচ্চার পরিস্ফুটনের জন্য অপেক্ষা করছে। তো সেক্ষেত্রে জলজ জীব থেকে স্থলজ জীবনে প্রবেশ করায় উভচর প্রাণীরা নানা রকম সমস্যার সম্মুখীন হয়। এসব সমস্যা সমাধানের জন্য এরা কয়েকটি পদ্ধতি অবলম্বন করে। বিশেষ করে প্রজনন ও বংশরক্ষার জন্য বিভিন্ন উভচর ভিন্ন ভিন্নভাবে ডিম ও সন্তানের প্রতি যত্নশীল হয়। স্থান নির্বাচন, কতক ফোরক এবং টোট স্থান নির্বাচনের মাধ্যমে ডিমের প্রতি যত্নবান হয়। র্যাকোফোরাস প্রজননের প্রারম্ভে নদী বা পুকুরের কর্দমাক্ত কিনারায় গর্ত খনন করে। যৌন মিলনের সময় স্ত্রী পুরুষ উভয়ই গর্তে প্রবেশ করে গর্তের মুখ বন্ধ করে দেয়। প্রথমে স্ত্রী ব্যাঙ তার ক্লোয়েকা মিশ্রিত রস দিয়ে ফেনা তৈরি করে। এই ফেনার মধ্যে স্ত্রী ব্যাঙ ডিম পারে। পরে পুরুষ ব্যাঙ ডিমের উপর শুক্রাণু ত্যাগ করে। সৃষ্ট ফেনা ডিমগুলোর শুষ্কতা থেকে রক্ষা করে। এরপরে স্ত্রী ও পুরুষ উভয়ই গর্তের তলা দিয়ে একটি সুড়ঙ্গ কেটে পুকুরে পানিতে চলে যায়। ডিম থেকে লার্ভা প্রস্ফুটিত হলে ফেনা তরলে পরিণত হয় এবং গড়িয়ে পুকুরের পানিতে চলে যায়। অনেক উভচর প্রাণী ডিম পাড়ার পূর্বেই বাসা তৈরি করে ডিম ও বাচ্চা প্রতিপালন করে। বাসা এদের কয়েক ধরনের হয়, যেমন কর্দমাক্ত বাসা। হাইলা হাইলা নামক স্ত্রী ব্যাঙ প্রজননের পূর্বেই কর্দমাক্ত জলাশয়ে ছোট বাসা বা নার্সারি তৈরি করে। পুরুষ ব্যাঙ নরম কাদার উপরে বৃত্তাকারে ঘুরে এ ধরনের বাসা তৈরি করে। সাধারণত এ ধরনের বাসা প্রায় 30 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট এবং এর কিনারায় পানি স্তর থেকে একটু উপরে হয়। ফলে ডিম ও লার্ভা জলাশয়ের খাদক পাখি প্রাণীর হাত থেকে রক্ষা পায়। পাতা তৈরির বাসা। ফাইলো মেডুসা নামক দক্ষিণ আমেরিকার এক গেসো ব্যাঙ পাতার কিনারাগুলো জোড়ায় লাগাতে এবং ক্লোরেকা নিঃসৃত আঠালো রস দ্বারা এভাবে পাতার জোড়া লাগায় এবং এভাবে ক্লোরেকা নিঃসৃত আঠালো রস দ্বারা এরা ঝুলন্ত শাখায় আঠালো রস দ্বারা একটা বাসা তৈরি করে। পাতার বাসা সাধারণত জলাশয় নিকটবর্তী উদ্ভিদের ঝুলন্ত শাখায় দেখা যায়। বৃষ্টির পানিতে বাসা ভরে গেলে নিচ থেকে নির্গত লার্ভা পানির উপরে পড়ে। মোমের তৈরি বাসা। হাইলা রেসিফেরিকটিস নামক এক ধরনের ব্যাঙ মৌমাছির বাসা থেকে মোম সংগ্রহ করে গাছের গুড়ির উপর বাটির ন্যায় বাসা তৈরি করে। বৃষ্টির পানিতে উক্ত বাসা পূর্ণ হলে সেখানে ডিম পারে। বিটপ দ্বারা বাসা তৈরি। ট্রাইটন নামক উভচর গাছের কচি ডগা একত্রে জোড়া দিয়ে বাসা তৈরি করে এবং স্ত্রী ব্যাঙ সেখানে ডিম পারে। এছাড়াও আরো বেশ কিছু ব্যাঙ রয়েছে, যেমন পানিতে সৃষ্ট ফেনার মাধ্যমে অপত্য লালন। র্যাকোফোরাস ম্যাকুলেটাস পানিতে ডিম পাড়ার পরপরই স্ত্রী ও পুরুষ উভয়ই পিছনের বাহু আন্দোলিত করে পানিতে ফেনার সৃষ্টি করে। ফলে ডিমগুলো শুষ্কতার হাত থেকে রক্ষা পায় এবং খাদকের চোখের আগোচরে থেকে যায়। দেহে ডিম পরিবহন। দেহে ডিম পরিবহনের এখানে একটি ব্যাঙ দেখা যাচ্ছে যে এরা দেহে পিঠের উপর ত্বকে ভাঁজ হয়ে গ্রুপ পাউচ গঠিত হয়। রূপান্তরিত না হওয়া পর্যন্ত ডিমগুলো উক্ত থলিতে অবস্থান করে। অ্যালাইটিস নামক ইউরোপীয় ধাত্রী ব্যাঙ পুরুষে দেহের পশ্চাৎভাগ এবং উরুর মধ্যাঞ্চলে স্ত্রী কর্তৃক নির্গত ডিমের রজ্জু জড়ানো থাকে এবং ডিম থেকে ব্যাঙাচি প্রস্ফুটিত না হওয়া পর্যন্ত উক্ত ব্যাঙ ডিমগুলো যত্ন নেয়। ডেমোগ্নাথাস ফাসকাস নামক ডাস্কি স্যালামান্ডারের স্ত্রী সদস্য ডিমগুলো ঘাড়ের উপর বহন করে। স্যালামান্ডার 10 থেকে 12 মাস পর্যন্ত ডিম দেহে ধরে রাখে এবং লার্ভা জন্ম দেওয়া পর্যন্ত এরা পরিপূর্ণ বিকাশ ঘটে। অ্যাম্ফিউমা, কঙ্গো ইল এবং ইকথায়োপিস উভচরের স্ত্রী সদস্য ডিমগুলোকে ঘিরে সাপের ন্যায় পেঁচিয়ে পাহারা দেয়, যারা ডিমগুলো শত্রুর হাত থেকে ক্ষতিগ্রস্ত হতে না পারে। পাইপা ডোমেস্টিকা এবং পাইপা ডরসিজেরা এবং পাইপা আমেরিকানা প্রজাতির অপত্য লালন আরো উন্নত প্রকৃতির। প্রজনন ঋতুতে স্ত্রী প্রাণীর পিঠে ত্বক নরম ও স্পঞ্জের মতো হয়। পুরুষ কর্তৃক নিশ্চিত ডিম্বাণু স্ত্রীর পিঠে সংস্থাপন হলে ক্রমান্বয়ে
ত্বকে একটি গর্ত সৃষ্টি হয়। গর্তটি একটি ঢাকনা দ্বারা আবৃত থাকে। ডিম্বাণুর পরিস্ফুটন এই গর্তে সম্পন্ন হয়। পরিস্ফুটিত লার্ভার রক্তচালিকা সমৃদ্ধ একটি লেজ থাকে। মাতৃদেহের সাথে এই লার্ভার ঘনিষ্ঠ সংযোগ থাকে। ৮০ দিন পর এই লার্ভা মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। দেহের ব্যাঙাচি পরিবহন। ফাইলোব্যাটিস প্রজাতির কিছু ব্যাঙাচি পিঠে বহন করে এক জলাশয় থেকে অন্য জলাশয়ে স্থানান্তরিত হয়। অন্তঃজরায়ুস অবস্থা ওভোভিভিপ্যারাস। উভচরের কতক প্রজাতি ডিম পাড়ার পরিবর্তে সন্তান প্রসব করে। প্রকৃতপক্ষে ডিমগুলো এদের ডিম্ব নালীতে অবস্থান করে এবং সেখানে পরিস্ফুটন করে। ফলে স্ত্রী সদস্য জরায়ুর পরিস্ফুটনের ন্যায় সন্তান প্রসব করে। নেক্ট্রোপ্রিনয়েডিস এবং সিউডোফ্রিন নামক আফ্রিকান ব্যাঙে এ ধরনের অবস্থা পরিলক্ষিত হয়। লার্ভা লম্বা রক্তনালী সমৃদ্ধ লেজ মাতৃদেহের সাথে সংযোগ রক্ষা করে এবং মাতৃদেহ থেকে খাদ্যবস্তু শোষণ করে। সালামান্ড্রা ইউরোপীয় সালামান্ডার ক্ষেত্রে উন্নত অবস্থা দেখা যায়। জিমনোফিওনা বর্গের ভিভিপ্যারিটি সুস্পষ্টভাবে লক্ষণীয়। 4টি গোত্রের মধ্যে 3টে গোত্রে এ ধরনের পরিস্ফুটন দেখা যায়। আমরা ব্যাঙের অপত্য লালনের ক্ষেত্রে বেশ কিছু ছবি দেখতে পারবো এখন। যেমন ব্যাঙ ডিম ও পোনা রক্ষণাবেক্ষণের জন্য বিভিন্ন উপায় অবলম্বন করে। মুখগহ্বরে ডিম ও পোনা সংগ্রহ করে, গুরুর থলি গঠন করে, ডিমকে ঘিরে পেঁচিয়ে রাখে, ত্বকে পেয়ালার ন্যায় গর্ত সৃষ্টি করে, ঝিনুকের ম্যান্ডল গহ্বরে ডিম সংরক্ষণ করে এবং জরায়ুস পরিস্ফুটন ঘটায়। উভচরের অপত্য লালনের এই যে পিঠে ডিম বহন করা, এখানে মূলত ব্যাঙাচি বহন করে, এই যে পিঠে ডিম বহন করে, এখানে মূলত ব্যাঙাচি পিঠে বহন করছে। এই ব্যাঙটি মূলত ব্যাঙাচিকে পিঠে বহন করছে। এই ব্যাঙটি পিঠে ডিম বহন করছে। রাইনোডার্মা, এই পাখির পাতা দ্বারা যে বাসা তৈরি করে সেখানে এই ব্যাঙ ডিম পারে এবং এই ডিমগুলো পরবর্তীতে পানিতে পড়ে যায়, সেখানে ব্যাঙাচি দশা অতিক্রম করে। এই ডিমটি পেটের, এই ব্যাঙগুলো পেটের মধ্যে ডিমকে বহন করে। এটা পাতার উপরে ডিম পারে, পিঠে ডিম বহন করছে। এবার আমরা প্রাণীর বিভিন্ন যোগাযোগের ধরন সম্বন্ধে জানব। যোগাযোগ বা একটি প্রাণীর সাথে আরেকটি প্রাণীর যে যোগাযোগের বার্তা, সেটি প্রেরক এবং গ্রাহক। প্রজাতির মধ্যে একমাত্র মানুষই কথা বলতে পারে। অন্যান্য প্রাণীরা কথা বলতে না পারলেও নিজেদের শ্রবণেন্দ্রিয়, দর্শনেন্দ্রিয়, ঘ্রাণেন্দ্রিয়, স্বাদেন্দ্রিয়, স্পর্শেন্দ্রিয়র মাধ্যমে পরস্পরের সাথে যোগাযোগের কৌশল রপ্ত করে। উদাহরণ হিসেবে মৌমাছি গুনগুন শব্দ দ্বারা উদর দুলিয়ে নৃত্যের মাধ্যমে কলোনির অন্যান্য সদস্যদের সাথে যোগাযোগ স্থাপন করে। ঝিঝি পোকা একটানা শব্দ রাতের নীরবতা ভেঙে তার সঙ্গীকে আহ্বান করে। অন্ধকারে পানির নিচে যেখানে দেখার সুযোগ নেই বললেই চলে, সেখানে মাছ রাসায়নিক সংবেদন বার্তার মাধ্যমে ভালোভাবে আয়ত্ত করে। বাদুড় এবং ডলফিন আল্ট্রাসনিক শব্দের প্রতিধ্বনির মাধ্যমে অন্যের নিশানা সম্পর্কে জ্ঞাত হয়। অন্তহীন নীল আকাশে যেখানে শব্দ ও গন্ধ এলোমেলো জট পাকায়, সেখানে একমাত্র দৃষ্টিশক্তি পাখিকেই সঠিক দিক নির্দেশনা দেয়। বানর, নরবানর অঙ্গভঙ্গি, মুখভঙ্গি, কণ্ঠধ্বনি এর মাধ্যমে পরস্পরের ভিতর যোগাযোগের ভাষা ব্যক্ত করে। মাধ্যম যাই হোক না কেন, প্রতিটি প্রাণী টিকে থাকার জন্য তার নিজস্ব সংবেদন কৌশল বিকশিত করেছে এবং আপন প্রজাতির মাধ্যমে যোগাযোগের লক্ষণ কৌশলের প্রয়োজন ঘটিয়েছে। প্রাণীকুলের এসব সিগন্যালের মাধ্যমে সার্বিকভাবে যোগাযোগকে বলা হয় জুসেমিওটিক বা স্টাডি অফ সাইন কমিউনিকেশন। সেমিওসিস। আর কেবল মানুষের মধ্যেই সিগন্যালের মাধ্যমে যোগাযোগকে বলা হয় অ্যানথ্রোপোসেমিওটিস, স্টাডি অফ হিউম্যান কমিউনিকেশন। যোগাযোগের ধরন অঙ্গভঙ্গি জাহির করে,
আমরা যোগাযোগ লক্ষ্য করতে পারি। যেমন দৈহিক অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ও প্রদর্শনীর মাধ্যমে অনেক প্রাণী একে অপরের সাথে যোগাযোগ রাখে। যেমন হেরিঙ্গাল মুখের খাবার মুখে পুরে বাসায় ফিরে এসে বাচ্চাদের খাবার ভিক্ষার জন্য মায়ের দীর্ঘ চঞ্চুতের ঠিক লাল ফোঁটার উপর ঠোকর দিলেই মা বাচ্চাকে খাবার দেয়, ক্ষুধার্ত বাচ্চাকে খেতে দেয়। এখানে এই অঙ্গভঙ্গি হচ্ছে মূল যোগাযোগের মাধ্যম। মুখভঙ্গি প্রদর্শন প্রাণীদের পারস্পরিক যোগাযোগে মুখভঙ্গি যথেষ্ট ভূমিকা পালন করে। উদাহরণ হিসেবে কুকুর নেকড়ে কাউকে আক্রমণ করতে চাইলে দু কান খাড়া করে তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকবে এবং তার দাঁত বের করে থাকবে। এ সময় মুখোমুখি দেখলে মনে হয় এই বুঝে আক্রমণ করে বসবে, কিন্তু ভয়ে পালানোর সময় কান নিচে নেমে আসে এবং পশ্চাৎমুখী হয়, দাঁত ঢেকে ফেলে এবং চোখের চাহনি নিম্নমুখী করে। কণ্ঠধ্বনির উচ্চারণ এক্ষেত্রে যৌন মিলন, বিপদ সংকেত, খাদ্যের উৎস সন্ধান লাভের খবর পরিবেশন, সামাজিক শিখন সংক্রান্ত কার্যাদি সম্পন্ন করার জন্য কণ্ঠনালীর মাধ্যমে যোগাযোগের বিষয়টি গুরুত্বপূর্ণ। হাতুড়ি মাথার বাদুড়, লাল হরিণ, পিঠকুজো তিমি, এলিফ্যান্ট সিল এসব প্রজাতির পুরুষেরা স্ত্রীদের এই সিগন্যালের মাধ্যমে যোগাযোগ রক্ষা করে। তিমি বিভিন্ন প্রজাতি অবস্থানের ভিত্তিতে স্থানীয় ভাষায় ভিন্ন ভিন্ন। ক্যাম্পেবল বানরের হইচই, গিবনের সীমানা নির্ধারণের ডাক এগুলো যোগাযোগের দৃষ্টান্ত। কণ্ঠধ্বনির মাধ্যমে এগুলো যোগাযোগ রক্ষা করে। ঘ্রাণ অনুভবের মাধ্যমে অনেক প্রাণীর দেহস্থ গ্রন্থি নানা গন্ধদ্রব্য নির্গত করে, যা একই প্রজাতির অপর সদস্যকে কর্তৃক গৃহীত হয়ে সুনির্দিষ্ট আচরণ প্রদর্শিত হয়। অনেক স্তন্যপায়ীর গন্ধদ্রব্য মূত্র মলের সাথে মিশে থাকে। কারো কারো ঘামের মাধ্যমে গন্ধদ্রব্য ছড়িয়ে পড়ে। মঙ্গোলিয়ান জাবরিলদের পাকস্থলীতে গন্ধগ্রন্থি আছে। দেহের অঙ্কীয় দেশে বিশেষ ভঙ্গিমায় ঘষা দিলে এখান থেকে গন্ধ দ্রব্য নির্গত হয়। সোনালী ধেড়ে ইঁদুর বিড়ালের কুক্ষিতে গন্ধ গ্রন্থি অবস্থান করে। কোন বস্তুর সাথে কুক্ষিত ঘর্ষণের গন্ধদ্রব্য নির্গত হয়। পিঁপড়া খাদ্যের সন্ধান ট্রেল ফেরোমেনের সাহায্যে নেয়। এই ফেরোমেনের গন্ধ শুকে পিঁপড়ারা পথ অনুসরণ করে। শব্দধ্বনি ও শব্দ ও ধ্বনি সৃষ্টি। শব্দ ঢেউয়ের আকারে পরিবেশে ছড়িয়ে পড়ে। এক্ষেত্রে শব্দকে চিনতে হলে ফ্রিকোয়েন্সি তরঙ্গদৈর্ঘ্য জানতে হয়। তরঙ্গদৈর্ঘ্য নির্ভর করে ফ্রিকোয়েন্সি এবং এর মাধ্যমে ভিতরে শব্দ গতি সঞ্চারিত হয়। পানিতে মাঝামাঝি নিরেট বস্তুর ভিতর দিয়ে শব্দের গতি একরকমের, পানির মাঝামাঝি পানির ভিতর দিয়ে একরকমের এবং বায়ু মাধ্যমে শব্দের গতি আরেক রকমের। তো শব্দের মাধ্যমে প্রাণী এসব গুরুত্বপূর্ণ, প্রাণীদের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। আলো বা দ্যুতি বিকিরণের মাধ্যমে সিগন্যাল হিসেবে ব্যবহৃত আলো গুরুত্ব খুব কম। অধিকাংশ দৃষ্টি গ্রাহ্য সিগন্যাল সূর্য থেকে প্রাপ্ত আলোর উপর নির্ভরশীল, যা চতুর্দিকে পরিবেষ্টন করে থাকে। শব্দের ন্যায় আলো তরঙ্গের মতো সঞ্চারিত হয়। সদা সাদা আলো কোনো বস্তুর উপরে এসে পড়ে তখন কিছু অংশ প্রতিফলিত হয়। প্রতিফলিত আলোর মাধ্যমে বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হয় এবং বস্তু কর্তৃক সাদা আলোর কতিপয় ফ্রিকোয়েন্সি পরিবেশিত হয়। অন্যত্র প্রতিফলিত হলে গ্রাহক বস্তু রঙিন দেখাবে। যখন লাল আলোর ফ্রিকোয়েন্সি পরিশোষিত হয় তখন বস্তুটি সবুজ বা নীল দেখাবে, আর সবুজ আলোর ফ্রিকোয়েন্সি হলে পার্পেল দেখাবে। ভিন্ন ভিন্ন আলোর ফ্রিকোয়েন্সি ধারণ করতে দেখা যায়। পাখি, সরীসৃপ এবং কীটপতঙ্গ খর্বাকার ঢেউয়ের অতিবেগুনি রশ্মির মধ্য দিয়ে ভালোভাবে আলোর ফ্রিকোয়েন্সি দেখতে পায় এবং মানুষ হিসেবে আমরা যা দেখতে পাই না, মানুষের কাছ থেকে যেসব বস্তু অনুরূপ বা রংবিহীন তা পাখি ও মৌমাছির নিকটে অন্যরকম বা বেশ রঙিন মনে হতে পারে। বৈদ্যুতিক চার্জ সৃষ্টি। বৈদ্যুতিক চার্জ কখনো কখনো বিশেষ ক্ষেত্রে সিগন্যাল হিসেবে ব্যবহৃত হয়। স্বাদু পানির দুটি মৎস্যবর্গ আফ্রিকান মরমেরিফর্মিস এবং দক্ষিণ আমেরিকা জিমনোটিফর্মিস নিশাচর কর্দমাক্ত পানিতে এরা বসবাস করে। এসব মাছ তাদের চতুর্দিকে বৈদ্যুতিক
ক্ষেত্র সৃষ্টি করে এবং খাদ্যের খোঁজে ওত পেতে থাকে। বৈদ্যুতিক চার্জ সৃষ্টির মাধ্যমে এরা পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করে। স্পর্শ অনুভব, এক প্রাণী অপরকে স্পর্শ করার মাধ্যমে পারস্পরিক যোগাযোগ হিসেবে টেকটাইল কমিউনিকেশন গড়ে তোলে। তাল শাবক মায়ের তন্তুতে ঠোকর দিয়ে খাদ্য ভিক্ষা করে। শাবকের ঠোঁটের স্পর্শে মায়ের তন্তুতে শিহরণ জাগায়, ফলে মা খাদ্য উৎপীড়ন করে বাচ্চাকে খেতে দেয়। একটি পুরুষ চিতাবাঘ তার নাকের ডগা দিয়ে স্ত্রীর কাঁধে ঘষা মারে, এতে স্ত্রীর পুরুষের প্রতি আকৃষ্ট হয়। অনেক প্রাইমেট সদস্য অন্যের দেহে লোম বেছে পরিষ্কার করে দেয়, এতে পারস্পরিক সামাজিক বন্ধন মজবুত হয়। মৌমাছিরা ট্যাকটাইল ও অডিটরি যোগাযোগের মাধ্যমে সম্মিলিতভাবে পরিবেশের সঠিক তথ্য একে অন্যের নিকট পরিবেশন করে। আমরা মূলত এখানে মুখভঙ্গির মাধ্যমে যে যোগাযোগ হয় তার একটি চিত্র দেখতে পাচ্ছি। এখানে এই প্রাণী আলোক নির্ধারণ, আলোক বা দ্যুতি বিকিরণের মাধ্যমে যে যোগাযোগ সৃষ্টি করে তা দেখতে পাচ্ছি। এখানে এই প্রাণীটি স্পর্শ অনুভূতির ভাবের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করছে। রাসায়নিক যোগাযোগ, মূলত রাসায়নিক যোগাযোগটা হচ্ছে প্রাণী জগতের অসংখ্য প্রাণীকে রাসায়নিক পদার্থের মাধ্যমে যোগাযোগে সেতুবন্ধন রচনা করতে দেখা যায়। যেসব রাসায়নিক পদার্থ পারস্পরিক যোগাযোগের প্রত্যক্ষ ভূমিকা পালন করে তাদের বলা হয় সেমি কেমিক্যালস। মানে রাসায়নিক যোগাযোগের ক্ষেত্রে যারা প্রত্যক্ষ ভূমিকা পালন করে তাদের বলা হয় সেমি কেমিক্যালস। সেমি কেমিক্যালস আবার দুই প্রকারের, একটা হচ্ছে অন্তঃপ্রজাতিক সেমি কেমিক্যালস, আরেকটি হচ্ছে আন্তঃপ্রজাতিক সেমি কেমিক্যালস। মূলত একই প্রজাতিভুক্ত সদস্যদের মধ্যে রাসায়নিক যোগাযোগের অবদান রক্ষাকারী পদার্থকে অন্তঃপ্রজাতিক সেমি কেমিক্যালস বলে। পক্ষান্তরে ভিন্ন প্রজাতিভুক্ত সদস্যদের মধ্যে রাসায়নিক যোগাযোগ রক্ষাকারী পদার্থের নাম হচ্ছে আন্তঃপ্রজাতিক সেমি কেমিক্যালস। একে এলিলো কেমিক্যালসও বলা হয়। আন্তঃপ্রজাতিক সেমি কেমিক্যালসকে এলিলো কেমিক্যালসও বলা হয়। আন্তঃপ্রজাতিক সেমি কেমিক্যালস আবার দুই প্রকার, একটা হচ্ছে আলোমস, আরেকটি হচ্ছে কাইরোমস। অ্যালোমস এবং কাইরোমস। অ্যালোমস এক ধরনের রাসায়নিক পদার্থ যা নির্গতকারীর অভিযোজনে সুবিধাজনক প্রতিক্রিয়া সৃষ্টি করে, আর কাইরোমোনাস হচ্ছে রাসায়নিক পদার্থ যা ভিন্ন প্রজাতির সদস্যের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টিতে সহায়ক হয়। রাসায়নিক সিগন্যালের সুবিধা হলো দিনে রাতে এটা সমভাবে কাজ করতে পারে। ফেরোমেন রাসায়নিক সিগন্যাল হিসেবে একই প্রজাতির বিভিন্ন সদস্যের মধ্যে যোগাযোগ ব্যবস্থা করে। ইকোলোকেশনের মাধ্যমে, এই সিগন্যালের মাধ্যমে মূলত বাদুড় অন্ধকার জায়গায় এক স্থান থেকে অন্য স্থানে এই পদ্ধতির মাধ্যমে এরা চলাচল করে। এই বাদুড়ের এই চলন প্রক্রিয়াকে বলা হয় ইকোলোকেশন প্রক্রিয়া। বাদুড়ের এই যে শব্দ সৃষ্টির মাধ্যমে ইকোলোকেশন প্রক্রিয়া যে চলাচল করে, এটি মূলত অন্ধকারে বাদুড় নির্বিঘ্নে চলার মূলে যে রহস্য লুকিয়ে আছে তা হচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক রোনাল্ড আর গ্রিফিথ উন্মোচন করেন। তিনি গভীরভাবে প্রত্যক্ষ করেছেন উড়ার সময় বাদুড়ের কণ্ঠ থেকে বিভিন্ন ধরনের স্বরধ্বনি নির্গত হয়। এদের কিছু কিছু ধ্বনির ফ্রিকোয়েন্সি অতি উচ্চ, প্রায় 1,00,000 সাইকেল। বড় সমস্যা হলো এসব শব্দ এতই উচ্চ সম্পন্ন যে মানুষের কানে অস্তিত্বে ধরা পড়ে না। তবে স্পর্শকাতর মাইক্রোফোনের মাধ্যমে ধরতে পারলে নিম্ন ফ্রিকোয়েন্সিতে রূপান্তরের মাধ্যমে এই শব্দ আমরা শুনতে পাই। ছোট ছোট টিকটিক আওয়াজের পরম্পরা হিসেবে শ্রুত হয়। অতি উচ্চ ফ্রিকোয়েন্সিতে খাটো তরঙ্গ দৈর্ঘ্য এসব শব্দ অতি সহজেই কোনো ক্ষুদ্র বস্তু জীবদেহে বাধাপ্রাপ্ত হয়ে প্রতিধ্বনি হিসেবে ফিরে আসে এবং বেশি জায়গায় ছড়িয়ে পড়ে বিকীর্ণ হয়ে পড়ে। ফলে তরঙ্গ দৈর্ঘ্য খাটো হয়। তরঙ্গ দৈর্ঘ্যের এই শব্দানুভূতি অন্ধকারে চলতে ও শিকারের অবস্থা নির্ণয়ে বাদুড় দারুণভাবে সাহায্য করে। প্রতিধ্বনি ফিরে আসতে কত সময় লাগে এবং ফিরে আসা এই শব্দের ফ্রিকোয়েন্সির পরিবর্তন অনুধাবন করে চলার পথে কোথায় প্রতিবন্ধকতা আছে, তার শিকারের অবস্থান কতদূর তা জানতে বাদুড়ের তেমন কোনো সমস্যা হয় না। কতক বাদুড়, বিশেষ করে এসপারটিলিওনিড বাদুড়রা ছোট পালস বিশিষ্ট ব্যান্ডওয়েথ আল্ট্রাসাউন্ড নির্গত করে। এসব পালস ও স্থিতিকাল
মিলি সেকেন্ডে খুবই সংক্ষিপ্ত। ব্যান্ডউইথ এসব পরিসর 40 কিলোহার্টজ থেকে 80 কিলোহার্টজের মধ্যে সীমিত। শব্দের পালস নির্গত করার ধরন বাদুড়ের কার্যকারিতার উপর নির্ভরশীল। স্বাভাবিক প্রমোদ উড্ডয়নের ক্ষেত্রে পালস এবং ব্যান্ডউইথ বিস্তৃত। শিকার ধরার সময় যখন বাদুড় শিকারের কাছাকাছি আসে তখন পালস ছোট, ঘন ঘন এবং ব্যান্ডউইথ ছোট হয়। তাছাড়া বাদুড়েরা ড্রপলেট ইফেক্ট কাজে লাগাতেও সক্ষম হয়। প্রচুর শোরগোলের মধ্যে দিয়েও নিজ নিজ ক্লিকের প্রতিধ্বনি আলাদা করে নেবার ক্ষমতা বাদুড়ের অসাধারণ। ইকোলোকেশনের মাধ্যমে বাদুড় উড্ডয়নরত অবস্থায় অতি সহজেই কীটপতঙ্গ ধরে খায় এবং কীটপতঙ্গের মধ্যে অসংখ্য প্রজাতির মত রয়েছে। এই মতের কিছু কিছু সদস্য শ্রবণ অঙ্গে এমন কলাকৌশলের উদ্যোগ ঘটেছে যার মাধ্যমে বাদুড় উচ্চগ্রাম ক্লিক শনাক্ত করতে পারে। তো বাদুড় ইকোলোকেশন তন্ত্রের উপর কার্যকর সিলেকশন প্রেসারকে প্রভাবিত করতে পারে। এখানে এই যে পিঁপড়ার বিভিন্ন রকমের যোগাযোগ এখানে দেখানো হয়েছে। এখানে আমরা এটা যোগাযোগের মাধ্যম আলো সেটা দেখানো হয়েছে এবং বিভিন্ন প্রকার ফেরোমেন, যৌন ফেরোমেন, সমষ্টিকরণ ফেরোমেন, মার্কার ফেরোমেন, সতর্কীকরণ ফেরোমেন, স্টাইল ফেরোমেন এবং এবার আমরা দেখব যে পাখির মাইগ্রেশন বা অভিপ্রয়াণ। অভিপ্রয়াণ হচ্ছে, অভিপ্রয়াণ আমরা কাকে বলবো? ল্যাটিন শব্দ মাইগ্রেট থেকে মাইগ্রেশন শব্দের উৎপত্তি, যার অভিধানিক অর্থ হচ্ছে পরিভ্রমণ বা ভ্রমণ। পারিভাষিক অর্থ হচ্ছে অভিপ্রয়াণ। প্রাণীবিদ্যা অভিপ্রয়াণ বলতে লক্ষ্যহীন দিকবিদিক আসা যাওয়া ভ্রমণ করা বোঝায় না, বরং মূলত নির্দিষ্ট কয়েকটা কারণে এরা অভিপ্রয়াণ করে। যেমন খাদ্য গ্রহণের জন্য অভিপ্রয়াণ করে, প্রজনন, উপযুক্ত পরিবেশের সন্ধান বা নিরাপদ আশ্রয়ের খোঁজে নির্দিষ্ট সময়ের ব্যবধানে বিভিন্ন প্রাণীর খাদ্যবস্তু স্থল থেকে প্রজনন স্থলে গমন এবং পরবর্তীতে প্রজনন স্থল থেকে খাদ্যস্থানে গমন আবার ফিরে আসাকে অভিপ্রয়াণ বোঝায়। অভিপ্রয়াণের মাধ্যমে খাদ্য, বাসস্থান এবং অন্যান্য উপাদানের জন্য অন্তঃপ্রজাতিক প্রতিদ্বন্দ্বিতা এড়ানো সম্ভব। অভিপ্রয়াণের ক্ষেত্রে প্রাণীর যোগাযোগের আরো কিছু ধরন আছে। যেমন যোগাযোগের ক্ষেত্রে শব্দ যোগাযোগ আছে। শব্দ যোগাযোগের মাধ্যমে প্রাণীরা একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করে। পতঙ্গ শব্দ যোগাযোগের মাধ্যমে, পতঙ্গের শব্দ যোগাযোগের মাধ্যমে করে এবং ব্যাঙ শব্দ যোগাযোগের মাধ্যমে যোগাযোগ রক্ষা করে। এছাড়া পাখিতেও বিভিন্ন রকমের শব্দ যোগাযোগ আছে। বাদুড়ের শব্দ যোগাযোগ আছে এবং দৃষ্টি নির্ভর যোগাযোগ আছে, যেগুলোর মাধ্যমে পাখি উপর থেকে অনেক উঁচুতে থাকা জিনিসগুলো এরা দৃষ্টি নির্ভর পদ্ধতিতে দেখে থাকে। মৌমাছি শব্দ যোগাযোগের মাধ্যমে বিভিন্ন জায়গায় পাখি বিভিন্ন শব্দের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করে। এবার অভিপ্রয়াণের ক্ষেত্রে আমরা মাছের অভিপ্রয়াণ এবং পাখির অভিপ্রয়াণ পেয়ে থাকি। মাছ হচ্ছে বিভিন্ন প্রকার অভিপ্রয়াণ মাছ হচ্ছে প্রশান্ত মহাসাগরের স্যামন মাছ, আটলান্টিক মহাসাগরের স্যামন মাছ, ইউরোপীয় ইল, আফ্রিকান ইল, হেরিং, তারপর সোট ফিশ, ইলিশ, কডফিশ, ব্যারাকুডাল, ম্যাকারেল, টুনাস, মিল্ক ফিশ, এগুলো সাধারণত অভিপ্রয়াণ করে থাকে। অভিপ্রয়াণ বিভিন্ন প্রকার হতে পারে। মূলত পুষ্টি, প্রজনন, উপযুক্ত পরিবেশের প্রেক্ষিতে অভিপ্রয়াণকে 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এলিমেন্টাল মাইগ্রেশন, এরা হচ্ছে খাদ্য ও পানির সন্ধানে অভিপ্রয়াণ করে। গ্যামেটিক মাইগ্রেশন প্রজননের সুবিধার জন্য অভিপ্রয়াণ করে। ক্লাইমেটিক মাইগ্রেশন, এরা মূলত আবহাওয়া বা পরিবেশগত নিরাপত্তার কারণে অভিপ্রয়াণ করে। অসমো রেগুলেটরি মাইগ্রেশন, এরা পানির সমতা রক্ষা করার জন্য মাছ এই ধরনের অভিপ্রয়াণ করে থাকে। অভিপ্রয়াণ চক্রের প্রেক্ষিতে একে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। স্পাউনিং মাইগ্রেশন, আর হচ্ছে ফিডিং মাইগ্রেশন এবং উইন্টারিং মাইগ্রেশন। স্পাউনিং মাইগ্রেশন হচ্ছে এই ক্ষেত্রে অভিপ্রয়াণের ক্ষেত্রে ফিডিং গ্রাউন্ড থেকে স্পাউনিং গ্রাউন্ড এ মাছের গমনাগমন ঘটে।
এতে ডিম ও লার্ভার পরিস্ফুটন এবং বিকাশ ত্বরান্বিত হয়। খাদকের হাত থেকে শিশুর অবস্থায় রক্ষা করা। স্যালমন এবং সাইক্লোস্ট্রোম বা ল্যাম্প্রে সাগরে খাদ্য সংগ্রহে অভ্যস্ত। ডিম পাড়ার সময় এরা নদীতে প্রবেশ করে, পক্ষান্তরে ইল জাতীয় মাছ নদী থেকে সাগরে ডিম পাড়ার জন্য গমন করে। ফিডিং মাইগ্রেশন, এক্ষেত্রে ডিম পাড়ার জন্য স্থল ভাগে এরা গমন করে। উইন্টারিং, এরা হচ্ছে মূলত শীতকালে এরা মাইগ্রেশন করে। পানি প্রবাহের উপর নির্ভর করে মাইগ্রেশনকে দুই ভাগে ভাগ করা যায়। ডিনাটেন্ট মাইগ্রেশন, স্রোতের অনুকূলে এরা অভিপ্রায়ণ করে। কন্ট্রা ন্যাটেন্ট মাইগ্রেশন, এরা স্রোতের প্রতিকূলে অভিপ্রায়ণ করে। মায়ার মাছের অভিপ্রায়ণকে 3 ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে ডায়াড্রোমাস। ডায়াড্রোমাসকে আবার অভিপ্রায়ণী মাছ সাগর এবং স্বাদু পানির মধ্যে গমনাগমনকে বলা হয় ডায়াড্রোমাস। এরা 3 প্রকার, একটা হচ্ছে অ্যানাড্রোমাস, ক্যাটাড্রোমাস এবং এম্ফিড্রোমাস। অ্যানাড্রোমাস হচ্ছে এই ধরনের ডায়াড্রোমাস মাছ সাগরে কাটায়, কিন্তু শুধুমাত্র প্রজনন ঋতুতেই স্বাদু পানিতে অভিপ্রায়ণ করে। যেমন ইলিশ, হিলসা এবং ল্যাম্প্রে, স্যালমন, এরা হচ্ছে অ্যানাড্রোমাস। ক্যাটাড্রোমাস হচ্ছে ইল জাতীয় মাছ যারা মূলত নদী থেকে সাগরের দিকে অভিপ্রায়ণ করে। যেমন অ্যাঙ্গুইলা রোস্ট্রাটা, এরা নদীর অভিপ্রায়ণের ফলে রূপালী বর্ণের প্রজনন দশা, ভাসমান লার্ভা দশায়। এছাড়া এমফিড্রোমাস হচ্ছে যারা স্বাদু পানি থেকে সাগরে, আবার সাগর থেকে স্বাদু পানিতে অভিপ্রায়ণ করে। এরা হচ্ছে গোবিস শ্রেণীর মাছ। পোটাড্রোমাস হচ্ছে স্বাদু পানির সীমানার মধ্যে এরা অভিপ্রায়ণে সীমাবদ্ধ থাকে। যেমন কার্প এবং ট্রাউট, এরা মূলত স্বাদু পানির মধ্যে থেকে, যেমন খাল বিল থেকে আবার নদীতে, এরা স্বাদু পানির মধ্যেই অভিপ্রায়ণ করে। ওশেনোড্রোমাস মানে হচ্ছে সমুদ্রের মধ্যেই যারা অভিপ্রায়ণ সীমাবদ্ধ রাখে। অভিপ্রায়ণের নিয়ামক সমূহ হচ্ছে মূলত এদের রক্তের চাপ, খাদ্য, স্মরণশক্তি, অরালি গ্রন্থি, খাদক এবং প্রতিদ্বন্দ্বী এবং যৌন পরিপক্কতা, জৈবিক নিয়ামকগুলো। আমরা অভিপ্রায়ণী কিছু মাছের ছবি দেখবো এবার। এটা হচ্ছে পোটাড্রোমাস। পোটাড্রোমাস অভিপ্রায়ণ, এটা হচ্ছে অ্যানাড্রোমাস অভিপ্রায়ণ, এটা হচ্ছে ক্যাটাড্রোমাস অভিপ্রায়ণ, এবং এখানে বিভিন্ন মাইগ্রেটরি ফিশের ছবি রয়েছে। এই মাছগুলো মাইগ্রেটরি হিসেবে বিভিন্ন রকমের স্যালমন মাছের যে বিভিন্ন রকমের অভিপ্রায়ণ তার ছবি। এবার আমরা দেখবো যে পাখির অভিপ্রায়ণ। পাখির অভিপ্রায়ণকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা হয়েছে। লেটিটিউডিনাল মাইগ্রেশন, এ ধরনের অভিপ্রায়ণ উত্তর থেকে দক্ষিণে, দক্ষিণ থেকে উত্তরে সংঘটিত হয়। গ্রীষ্মে উত্তর গোলার্ধের অধিকাংশ পাখি নাতিশীতোষ্ণ সাব এরাটিক অঞ্চলে গমন করে, মূলত খাদ্য এবং আশ্রয়ের সুবিধার জন্য। শীতের প্রারম্ভে এগুলো আবাসস্থল যখন বরফ ও তুষারে আচ্ছাদিত হয়ে যায়, তখন এরা অধিকতর সুযোগ সুবিধার জন্য দক্ষিণ গোলার্ধের দিকে বিষুবীয় অঞ্চলের কাছাকাছি পাড়ি জমায়। গোল্ডেন প্লেভার নামক পাখি ৮,০০০ মাইল দক্ষিণে আর্জেন্টিনার এসে শীতের ৯ মাস কাটায়। আল্টিটিউডিনাল মাইগ্রেশন, এরা হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চলের মধ্যে পাহাড়ি পাখি শীতের শুরুতে যখন পর্বত শৃঙ্গের তাপমাত্রা হ্রাস পায় তখন ক্রমশ সমভূমিতে নেমে আসে। এদেরও এক ধরনের মাইগ্রেশন আর্জেন্টিনায় দেখা যায়। লঙ্গিটিউডিনাল মাইগ্রেশন, এ ধরনের অভিপ্রায় শুধু পশ্চিমে বা পশ্চিম থেকে পূর্ব দিকে ঘটে। ডাল এবং ডাক, এই সমস্ত পাখি লঙ্গিটিউডিনাল মাইগ্রেশন। সিজনাল মাইগ্রেশন, ঋতু পরিবর্তনের সময় মাইগ্রেশন ঘটে। ব্রিটেনের সুইফট, শালো, এই সমস্ত পাখি এ ধরনের মাইগ্রেশন দেখা যায়। অভিপ্রায়ণের কারণ কয়েকটি হতে পারে, যেমন অভিপ্রায়ণ করতে পারে এনভায়রনমেন্টাল সিচুয়েশনে, স্টিমুলি এবং গোনাডিয়াল স্টিমুলি, থাইরয়েড হাইপোথেসিস এবং মেটাবলিক হাইপোথেসিস, এই 4টি কারণে মূলত অভিপ্রায়ণ করতে পারে। পাখির অভিপ্রায়ণের সুবিধা হলো যে এরা ঠান্ডা ঝড়ো আবহাওয়া থেকে নিজেদের রক্ষা করতে পারে, খাদ্য অন্বেষণ
খাদ্যের খোঁজে, খাদ্য কম থাকা বা তখন খাদ্যের প্রতিকূলতা থাকার কারণে অভিপ্রাণ করে থাকে। এবং অভিপ্রাণের ফলে বিভিন্ন প্রজাতির পাখি দূরে দূরে নতুন পরিবেশে জড়ো হতে পারে এবং জেনেটিক বিবর্তন করতে পারে। অভিপ্রাণ পাখির গুণারের বিকাশ ত্বরান্বিত করতে পারে এবং অভিপ্রাণে অনেক পাখির খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে পারে। অসুবিধা হলো এরা লক্ষ লক্ষ পাখি অভিপ্রাণ করে বটে, কিন্তু সকলে গন্তব্যস্থলে পৌঁছতে পারে না, আবার কোনো সময় নানা দুর্যোগের কবলে এদের প্রাণ হারায়। প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও কেউ ঘাতকের হাতেও মারা যায়। খাদ্য পানীয় দ্রব্যের অভাবে দুর্বল হয়ে সহজেই এরা শিকারে পরিণত। তো সেক্ষেত্রে আমরা জৈবিক ঘড়ির পরিচয়। জৈবিক ঘড়ি হচ্ছে মূলত সূর্য উদয় এবং অস্ত যাওয়ার সাথে সাথে দিন ও রাতের পরিবর্তন ঘটে। সূর্যকে ঘিরে আপন কক্ষপথে পৃথিবী পরিভ্রমণকালে ঋতুর পরিবর্তন হয়। চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে, উভয়ের আকর্ষণের তারতম্য হেতু জোয়ার ভাটার সৃষ্টি হয়। ভৌত পরিবেশের ফলে ছন্দময়তা উদ্ভিদ, প্রাণী, অণুজীব সকলেরই প্রভাবিত হয়। এদের জীবনচক্রের উপর, শরীরবৃত্তিক কাজের উপরে আচরণের যথেষ্ট ছোঁয়া দেখা যায়। উদাহরণস্বরূপ অধিকাংশ উদ্ভিদ দিনের আলোয় ফুল প্রস্ফুটিত হয়। সিম জাতীয় উদ্ভিদ দিনের আলোয় পাতা মেলে এবং রাতের আধারে পাতা বুঝে যায়। পাখি, মৌমাছি, হরিণ, বানর এরা দিনের বেলা সক্রিয় থাকে, আবার কোথাও ভোরে উঠতে অভ্যস্ত হয়, মধ্যরাতে ঘুমায়। এর অর্থ হলো অজান্তেই একটা ঘড়ি এদের শারীরবৃত্তীয় কার্যক্রম নিয়ন্ত্রণ করে। যে বিশেষ ছন্দময়তায় অভিযোজন দ্বারা জীবের মধ্যে সময় সম্বন্ধে ধারণা জন্মে এবং সেখানে আচরণ এবং শারীরবৃত্তিক ক্রিয়াকলাপ নিয়ন্ত্রিত হয়, তাকেই বলা হয় জৈবিক ঘড়ি বা বায়োলজিক্যাল ক্লক। দৈনিক ছন্দময়তা মোটামুটি 24 ঘন্টা সময়ের মধ্যে ভিত্তি করে জীবের প্রত্যাহিক চক্রের মধ্যে আচরণগত কার্যকলাপকে দৈনিক ছন্দময়তা বলা হয়। জৈবিক ঘড়ি এই বিভাগের উপর বিভিন্ন প্রাণীতে ব্যাপক পরীক্ষা নিরীক্ষা চালানো হয়। অনেক প্রাণী দিনের বেলায় খুবই সক্রিয় থাকতে পারে, আবার কোনো কোনো প্রাণী দিনের বেলায় ঘুমায়। এবং মৌমাছির কাজকর্মে দৈনিক ছন্দময়তা ভালোভাবে ব্যাখ্যা করা যায়। এবং 12টা থেকে 2টা সূর্যকিরণ প্রখর এবং তাপমাত্রা অত্যাধিক, এই অবস্থায় এরা খাদ্য গ্রহণের জন্য যাওয়া আসার সুযোগ করে দেয়। কিছুদিন প্রশিক্ষণ চালিয়ে দেখা গেছে যে অধিকাংশ মৌমাছি নির্দিষ্ট ওই সময়ই খাদ্য থালায় উপস্থিত হয় এবং শিক্ষারত হয়। চন্দ্র পর্যাবৃত্তি হচ্ছে অনেক প্রাণী জৈবিক ঘড়ি আচরণ চন্দ্র পর্যাবৃত্তির সাথে সম্পর্কিত। অমাবস্যা এবং পূর্ণিমার সাথে জোয়ার ভাটার সংযোগ ঘটে এবং জোয়ার ভাটা সমুদ্রের পানির জীবনের যথেষ্ট প্রভাব বিস্তার করে। ঋতু পর্যাবৃত্তি হচ্ছে মূলত জৈবিক ছন্দময়তার সাথে আলোককালের একটা সম্পর্ক রয়েছে। আলোককালের হ্রাস বৃদ্ধি নির্ভর করে, যেমন পতঙ্গ, পাখি, স্তন্যপায়ীর অভিপ্রায়ণ, প্রজনন ইত্যাদি আলোককাল সরাসরি প্রভাবিত করে। এটা হচ্ছে ঋতু পর্যাবৃত্তি। আলোককাল মূলত প্রজনন, অভিপ্রায়ণ, ডায়াপোস, খাদ্য সঞ্চয়, এগুলো হচ্ছে ঋতু পর্যাবৃত্তি। আলোককাল বলতে বুঝি আমরা মূলত আচরণগত ক্রিয়াকলাপের বায়োলজিক্যাল রিদম বলে। আচরণগত ক্রিয়াকলাপের নিয়মিত সময়ের ব্যবধানে যে সংগঠিত হয় সেটাই হচ্ছে বায়োলজিক্যাল রিদম। ডায়াপোস হচ্ছে অতিরিক্ত গরম বা ঠান্ডার কারণে সাময়িকভাবে বর্ধন ও পরিস্ফুটন রহিত করাকে বলা হয় ডায়াপোস। শীতনিদ্রা মূলত পরিবেশের তাপমাত্রার সাথে প্রাণীর দেহের তাপমাত্রা ওঠানামা করলে সে সমস্ত প্রাণী পরিবেশের তাপমাত্রা কমে গেলে এদের দেহের তাপমাত্রা পরে কমে এরা মারা যেতে পারে, সেজন্য এরা শীতনিদ্রায় যায়। এই অবস্থায় এরা বিশেষ ঘরে থাকে বা বিশেষ গর্তের মধ্যে বসবাস করে, যাতে শীত থেকে এরা বেঁচে থাকতে পারে। প্রাণীর এই ব্যাঙ, লিজার্ড, সাপ এগুলো স্তন্যপায়ী প্রাণী শীতের সময় অন্যত্র গমন না করে নিরাপদ স্থানে গভীর ঘুমে আচ্ছন্ন থাকে। এটাই হচ্ছে শীতনিদ্রা। শীতনিদ্রার সময় মিনিটে 1 থেকে 2 বার শ্বাস প্রশ্বাস চলে। এদের হৃদস্পন্দন মিনিটে স্বাভাবিক মাত্রার 1/5 হয় এবং 100 থেকে 200 বার শ্বাস প্রশ্বাস চালায় প্রতি মিনিটে। গ্রীষ্মনিদ্রা মূলত কতক প্রাণী অনাবৃষ্টিজনিত শুষ্কতা ও প্রখর রৌদ্রের তাপ থেকে বাঁচার জন্য দীর্ঘদিন যাবৎ সুরক্ষিত স্থানে নিষ্ক্রিয় হয়ে খাদ্য গ্রহণ, চলন, শাসন ক্রিয়া পরিচালনা দ্বারা বিরত থাকে। এই অবস্থাকে বলা হয় গ্রীষ্মনিদ্রা। বসতির পানি শুকিয়ে গেলে লাংফিশ গ্রীষ্মনিদ্রায় চলে যায়। এছাড়া আমরা দেখতে পাই যে বিভিন্ন প্রাণী
গ্রীষ্মকালে গ্রীষ্মনিদ্রায় থাকি, এদেরকে বলা হয় গ্রীষ্মনিদ্রা। এ সমস্ত ক্ষেত্রে এই সামগ্রিক পাঠ থেকে আমরা যে আলোচনা করলাম তা থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তা তোমরা দেখতে পারো। যে মাছের অপত্য লালন বর্ণনা করো, উভচরের অপত্য লালন বর্ণনা করো, ইকোলোকেশন কি, বাদুড়ের চলার ক্ষেত্রে প্রতিক্রিয়া বর্ণনা করো, প্রাণীর রাসায়নিক যোগাযোগ বর্ণনা করো, বিভিন্ন প্রকার যোগাযোগ বর্ণনা করো, শব্দের মাধ্যমে বিভিন্ন প্রাণীর যোগাযোগ কৌশল বর্ণনা করো, বিভিন্ন প্রকার ফিনোমেন বর্ণনা করো, মাছের বিভিন্ন প্রকার অভিপ্রায়ন বর্ণনা করো, শীতনিদ্রা ও গ্রীষ্মনিদ্রা কি, জৈবিক ঘড়ি কি ব্যাখ্যা করো। এ সমস্ত প্রশ্নগুলা তোমরা সুন্দরভাবে অনুশীলন করলে অবশ্যই তোমরা শিখতে পারবে এবং আলোচনার মাধ্যমে তোমরা, আমি প্রত্যেকটা বিষয়ে আলোচনা করেছি, তোমরা এই আলোচনার মাধ্যমে বিষয়গুলো পড়বে এবং অনুশীলন করবে এবং সবাই নিয়মিত পড়াশোনা করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।